বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে অনেকদিন ধরে আমরা এটা দেখতে পাচ্ছি যে ছাত্রদের নামে একটা দল করবার একটা চেষ্টা আছে, সারা দেশের ছাত্রদের ইমেজ ব্যবহার করে বা তাদের নাম ব্যবহার করে, যেভাবেই হোক না কেন। কারণ আমি মনে করি না ছাত্রদের কোনো রাজনৈতিক সংগঠন থাকতে পারে, কারণ একজন ছাত্র তার পুরো জীবদ্দশায় ছাত্রত্ব তার থাকে না, একটা সময় পরে তার ছাত্রত্ব শেষ হয়ে যায়। আর ছাত্রদের অনেক সংগঠন আছে যারা এই আন্দোলনে ছিল, অনেক ছাত্র ব্যাক করেছে তাদের ক্লাসরুমে। কিন্তু সর্বশেষ যেটা খুবই প্রণিধানযোগ্য সেটা হচ্ছে যে সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস লন্ডনের ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন যে ছাত্ররা দল করছে, সারা দেশে তারা ঘুরে বেড়াচ্ছে, সংগঠিত করছে, এবং এটা মনে হচ্ছে যে ওনার একটা প্রচ্ছন্ন সমর্থন এই ছাত্রদের দল করবার বিষয় আছে, এবং উনি নিজে উদ্বিগ্ন যে তারা দল করতে গেলে, রাজনৈতিক দল করলে তারপরে রাজনীতির অন্যান্য রাজনীতিবিদরা তাদের সঙ্গে মিশে যাবে, বা অতীতে রাজনীতিবিদরা সেই অর্থে বাংলাদেশের জন আকাঙ্ক্ষা বা তরুণদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। মোটা দাগে ওনার কথার সারমর্ম এই। আপনারা কীভাবে দেখেন মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম? ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টা যেই বক্তব্যগুলো দিয়েছেন এবং এটা প্রচারিত হয়েছে, আমি খুবই হতাশ। তার কাছ থেকে এই ধরনের বক্তব্য একেবারেই অনাকাঙ্ক্ষিত। শুধু তাই না, এটা আমাদের দেশের জন্য খুবই ক্ষতিকর একটা পরিস্থিতির ভেতরে নিয়ে যাচ্ছে। প্রথম কথা হলো, প্রত্যেকটা মানুষের রাজনৈতিক দল করার অধিকার আছে। সে ছাত্র হোক, শ্রমিক হোক, কৃষক হোক, সাক্ষরতা সম্পন্ন হোক, পিএইচডিধারী হোক, নোবেল পুরস্কার জয়ী হোক, বা অশিক্ষিত নিরক্ষর মানুষ হোক, প্রত্যেক নাগরিকেরই গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল করা এবং রাজনীতি করার অধিকার আছে। এখন সেইটার উপরে হস্তক্ষেপ কেউ করতে পারে না। কিন্তু যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যে কোনো রাজনৈতিক দল সম্পর্কে কিন্তু উনি মন্তব্য করেননি, তিনি একটা নূতন রাজনৈতিক দল গঠনের প্রসঙ্গে আলোচনা করেছেন। তো ক্ষমতার শীর্ষ আসনে বসে থেকে যদি নূতন রাজনৈতিক দল গঠনের সম্পর্কে, সেটা ছাত্রই হোক আর যে কোনো হোক, সেইটা বলাটা মানে কিন্তু মানুষের মনে এই প্রশ্ন জায়গা স্বাভাবিক যে সরকারি ক্ষমতার প্রশ্রয়ে বা তাকে ব্যবহার করে এই রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, যেটাকে মানুষ বলে কিংস পার্টি। এর আগে আমরা দেখেছি যে আমাদের দেশে এরকম দল করার চেষ্টা হয়েছে এবং মানুষ সেটা সম্পর্কে অবহিত। দ্বিতীয় একটা গুরুতর প্রশ্ন হলো, ছাত্র সমাজ একজন রাজনৈতিক দল করুক, তাহলে পরে প্রশ্ন দাঁড়ায়, ছাত্র সমাজের এক থেকে ক থেকে গ ম চন্দ্রবিন্দু পর্যন্ত সম্ভবত 3-3.5 কোটি ছাত্র আছে বাংলাদেশে। প্রত্যেকটা ছাত্র কি একই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে? তার রাজনৈতিক দল করতে হলে পরে তো মতাদর্শের ভিত্তিতে, নীতি আদর্শের ভিত্তিতে রাজনৈতিক দল করতে হয়। যেহেতু তাদের ভেতরে নীতিগত প্রশ্নে সবাই মার্ক্সবাদের সমর্থক, সবাই মুক্তবাজারের সমর্থক, সবাই হয়তো লিবারেল বুর্জোয়া ডেমোক্রেসির সমর্থক, রাজনীতির ক্ষেত্রে হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, দর্শনের ক্ষেত্রে হোক, সবাই একমত হয়ে যাবে এরকম তো কোনো। আর এমনি তো এক্সিস্টিং ছাত্র সংগঠন অনেকগুলো আছে। হ্যাঁ, সেগুলো ছাত্র, সেটা পয়েন্ট আমি পরে আসছি। এখানে পলিটিক্যাল পার্টি সম্পর্কে বলছে। পলিটিক্যাল পার্টি তো আইডিওলজি বেসড, পলিসি বেসড। আর আপনি যেটা ছাত্র সংগঠনের কথা বলছেন, সেইগুলো ইউনাইটেড ছাত্র সংগঠন, একটা তাদের একটা কমিউনিটির একটা সংগঠন। সেইটার ঐক্যটা প্রতিষ্ঠিত হয়, সেটার ভিত্তিটা হলো কতগুলো কর্মসূচি। সেটা কোনো পলিসি বা আদর্শ মতাদর্শকে ভিত্তি করে হয় না, যার ফলে ছাত্র সংগঠনের নামে, সেটা ছাত্র ইউনিয়ন হোক, ছাত্র দল হোক, ছাত্র লীগ হোক, ছাত্র শিবির হোক, একটা রাজনীতিক চিন্তা ভাবনা, দর্শন, সেইটার ভিত্তিতে না সকলকে মিলিতভাবে একটা জায়গায় চলে আসছে। দুর্ভাগ্যজনক যে এইগুলো কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে অ্যাটাচড, অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন, স্বীকৃত বা অস্বীকৃত।
এখন সেই প্রসঙ্গ তো উনি বলেননি, উনি বলেছেন কিন্তু রাজনৈতিক দল সম্পর্কে। তারপরে এইটা তৃতীয় কথা হলো, এইটা এই সরকারের প্রধান হয়ে যদি এই কথাটা বলা হয়, তাহলে যেই ম্যান্ডেট নিয়ে উনি জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা একটা অনির্বাচিত জবাবদিহিবিহীন ফ্যাসিস্ট স্বৈর শাসনকে আমরা উচ্ছেদ করেছি, আমাদেরকে এখন একটা নির্বাচিত সরকারের দিকে যেতে হবে। তো নির্বাচিত সরকার করতে হলে পরে অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হয়। অবাধ নিরপেক্ষ নির্বাচনের অনেকগুলো করণীয় আছে, তার ভিতরে একটা হলো লেভেল প্লেইং ফিল্ড। এখন লেভেল প্লেইং ফিল্ড যদি এনশিওর না হয়, তাহলে পরে আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচন কিভাবে হবে? কিন্তু সেটা তো প্রথমেই একটা গোলমাল লাগিয়ে দিল যে সরকারের পক্ষ থেকে এটা করা হচ্ছে। এবং যেটা বললেন যে এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছে, সবাই জানে হেলিকপ্টারে করে ঘুরে বেড়াচ্ছে, মার্সিডিজ বেঞ্জে করে ঘুরে বেড়াচ্ছে, ঢাকা শহরের একবারে কেন্দ্রস্থলে 2টা ফ্লোর নিয়ে রূপায়ণ টাওয়ার, সেখানে তারা অফিস করছে। তার রিসোর্স আসছে কোন জায়গা থেকে, কে তাকে অর্থ সরবরাহ করছে? বলে যে আমরা চাদর দিয়ে চাঁদা তুললে তো অনেকেই দেয়। চাঁদা তোলা এক জিনিস, সাধারণ মানুষের কাছ থেকে যেটা আমরা বলি যে মাস কালেকশন, সেটা এক জিনিস। এবং এইবারও কিন্তু একটা পর্বে সেটা হয়েছে। কিন্তু যখন নাকি বিশেষ কতগুলো হাউস যাদের সম্পর্কে লুটপাটকারী হিসেবে চিহ্নিত বা যাদের সেই ধরনের কোনো উদ্দেশ্য আছে, তারা যখন এইগুলো সরবরাহ করে বন্ধু সেজে, তাহলে সেটার পেছনে উদ্দেশ্য থাকে। আর যদি নাও থাকে, তারপরেও প্রশ্নটা থেকে যায় যে সরকারের অ্যাডভান্টেজ, তার ভাবমূর্তি, প্রোটোকল, সেটাকে ব্যবহার করে যখন করছে, তখন কিন্তু এটা প্রশ্নের সম্মুখীন হয়। অনেকে বলতে পারে যে যারা এই কাজগুলো করছে তারা তো উপদেষ্টা হিসেবে এই সরকারে নেই, এর বাইরে আছে। কিন্তু কে না জানে উপদেষ্টাবৃন্দ এইখানেই ছিল, তারা ডেপুটেড হয়ে ওইখানে আছে, তাদের মুখের ভাষাই বলা হচ্ছে। এবং এটা ভালো জিনিস, খারাপ না। সবাই যায় নেই, কেউ কেউ রাজনীতির তৎপরতায় লিপ্ত, নতুন দল গঠনে লিপ্ত, এলাকা এলাকায় যাচ্ছে এবং ফুলের মালা নিচ্ছে, যেইভাবে নাকি একটা ভাবমূর্তি গড়ে তোলা হয়। আমার ধারণা বর্তমানেও এই বিধানটা আছে যে সরকারি চাকরি থেকে রিটায়ার করার 3 বছর পার না হলে ক্যান্ডিডেট হতে পারবে না। তাহলে সরকারি ছত্র ছায়ায় যারা নাকি সক্রিয়, এইটার অ্যাডভান্টেজ নিয়ে যারা কাজ করছে, তাদের ক্ষেত্রে যদি এই আইন প্রয়োগ করা হয়, তাহলে যেই 3 জন সমন্বয়ক উপদেষ্টা মণ্ডলীতে আছে বা অন্যান্য উপদেষ্টা, তাদের তো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকতে পারে না। এইগুলো হাজার রকম প্রশ্ন কিন্তু এখানে আসছে। এত ঝামেলায় যাওয়ার কি প্রয়োজন হলো আমি এটা বুঝলাম না। এখন ওনারা যদি মনে করেন যে ওনারা নির্বাচনের আগে আগে ছেড়ে দিবেন নিরপেক্ষতা প্রমাণ করবার, তাহলে পরে এতদিন যেই প্রস্তুতিটা নিলেন, এইটাই যুক্তি আমি বলেছি যে সিএসপি অফিসার, একজন সচিব থাকা অবস্থায় তার সেই সুযোগটা নিয়ে তার নিজের এলাকার সো কল ডেভেলপমেন্টের জন্য তিনি কোটি কোটি টাকা খরচ করলেন। আর নির্বাচনের 1 মাস আগে তিনি এটা ছেড়ে দিয়ে এই অন্যায়ভাবে তার এলাকায় একটা অ্যাডভান্টেজ দিয়ে যে কাজগুলো করেছেন, ওইটার অ্যাডভান্টেজ নিয়ে তিনি কয়েকশো কোটি টাকা পার্টি ফান্ডে জমা দিয়ে নমিনেশন কিনে নিয়ে সেখানকার এমপি হয়ে গেল। এইগুলো তো হরহামেশাই আমরা দেখেছি। এবং সেই কারণে এই বিধানটা তৈরি করা হয়েছিল যে 3 বছর না গেলে করতে পারবে না, বা এনজিও চিফ কর্মকর্তা যারা, তারা 3 বছর না গেলে পরে এটা করতে পারবে না। এই সমস্ত বিষয়গুলো তো মানে নাকচ হয়ে যাবে, অটোমেটিক নাকচ হয়ে যায়। হয় এটা মেনে নিতে হবে, আর তা না হলে পরে আমাদের এটা বাদ দিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এদেরকে ইলেকশনের থেকে বিরত রেখে। মিস্টার শামসুজ্জামান দুদু, সরকারের নিরপেক্ষ থেকে প্রশ্নের মুখে ইতিমধ্যে। জি, আপনাকে ধন্যবাদ। সেলিম ভাই খুব সুন্দর করে গুছিয়ে রাজনৈতিক দল, ছাত্রদের সেই সঙ্গে জড়িত যে 3 জন উপদেষ্টা, তার সঙ্গে নিজেকে যুক্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সুন্দরভাবে সেলিম ভাই তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলেছেন, আমি তার সঙ্গে পুরোপুরিভাবে একমত। তার সঙ্গে আমি সামান্য কিছু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস
যেদিন ঘোষণা করেছিলেন যে এটি ছাত্রদের সরকার, পারতপক্ষে তিনি সেই দিনই তার চরিত্রের বহিঃপ্রকাশ আংশিকভাবে হলেও নিজে নিজে উন্মোচিত করেন। ছাত্রদের দ্বারা নিয়োগকৃত তারা, ছাত্রদল কর্তৃক নিয়োগ। আমরা সবাই জানি যে এই গণঅভ্যুত্থান ছাত্র জনতার, অর্থাৎ দেশবাসীর গণঅভ্যুত্থান। এটা সবাই আমরা কিন্তু এইভাবেই জানি, বুঝি এবং বলি। এবং এই ক্ষেত্রে ছাত্রদেরও কোনো দ্বিমত নাই, দেশবাসীরও কোনো দ্বিমত নাই। অর্থাৎ শিশু থেকে শুরু করে একেবারে বয়স্ক মানুষরা ছাত্রদের সঙ্গে সেও শহীদ হয়েছে। এবং এটা একটা অভূতপূর্ব আন্দোলনের মানে সমাপ্তির দিকে গেছে, সাময়িকভাবে সমাপ্তি বলবো, সেদিকে গেছে। সেটি প্রথম তিনি খণ্ডিত করেছেন ছাত্রদের নিয়োগকৃত সরকার প্রধান হিসাবে দাবি করে, আমার কাছে মনে হয়েছে। 2 নম্বর হচ্ছে, তিনি যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছিলেন, একটা পর্যায়ে শেষের দিকে ছাত্রদের সঙ্গে তিনি বসেছিলেন। এটা কোনো আপত্তিকর বিষয় বলে আমার কাছে মনে হয়নি। অর্থাৎ তার সমর্থিত রাজনৈতিক দলগুলো বা গণঅভ্যুত্থান সমর্থিত রাজনৈতিক দলগুলো তার সঙ্গে বসবেন, সমর্থন করবেন, এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা। এবং আন্দোলনরত যেসব ছাত্র সংগঠন মানে শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, তাদের সঙ্গে তিনি বসবেন, এটা কিন্তু মানে নতুন কিছু না, আলাদা কিছু না। যখন শুনি যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন রূপান্তরিত হওয়ার পরে তার সঙ্গে শুধু উনি বসেছেন, নাগরিক কমিটি যেটা নাগরিক কমিটি সমর্থিত, আর 28টা 29টি যেটা হচ্ছে ছাত্রদল, ইউনিয়ন বা শিবির বা অন্য ছাত্র সংঘ, ফেডারেশন, এরা কিন্তু বাইরে। অর্থাৎ একটি ছাত্র সংগঠন, ওটাকে তখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন মানে এটা আমরেলা নাই, সবাই একসঙ্গে নাই। উনি এটা জানার পরও শুধু তার সঙ্গে বসছেন। সেই দিনও আমার কাছে, আমি সাবেক ছাত্র কর্মী হিসাবে আমার কাছে দৃষ্টিতে পড়ছে যে এটা তিনি উদ্দেশ্য নিয়েই করেছেন। অর্থাৎ ছাত্র যে ঐক্য, সেটাকে তিনি বিভক্ত করেছেন। প্রথমে ছাত্রদের নিয়োগ প্রাপ্ত বলে নিজেকে বিচ্ছিন্ন করেছেন, সর্বশেষ তিনি ছাত্রদের সরাসরি বলেছেন ছাত্র রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে এবং তারা সারা দেশে কাজ করছেন। আমার মনে হয় তিনি একটা পণ্ডিত মানুষ, তো তিনি তো লেখাপড়া করা মানুষ, তিনি নোবেল পাওয়া মানুষ, কিন্তু এইরকম দৃষ্টিভঙ্গি হবে এটা আমার তো প্রত্যাশা না। কারণ সকল রাজনৈতিক দল তাকে সমর্থন করেছে, তার কাছে আমরা প্রত্যাশা করি একটা ভালো কিছুর দিকে জাতিকে নিয়ে যাবে। এইটাই শেষ সরকার বা এটাই আগামী দিন পরিচালিত হবে বাংলাদেশ, এটা তো আমরা ভাবি নাই যে তার মধ্য দিয়ে গত 3-4টা নির্বাচন যে মানুষ ভোট দিতে পারে নাই, তার পছন্দের প্রার্থী, পছন্দের দলকে সে নির্বাচিত করতে পারে নাই, কেন্দ্রেই যেতে পারে নাই, সেটি এখন ফিরে আসবে। কিন্তু ফিরে আসা তো দুরাহত, এখন আমার কাছে মনে হচ্ছে যে তিনি জাতিকে শুধু আশাহত করেননি, এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি একটা পক্ষ অবলম্বন করেছেন। তো একটা পক্ষ অবলম্বন করলে তার আগে পদত্যাগ করা উচিত ছিল, সেই সাহসটাতে তিনি দেখাতে পারতেন যে এই 3 জন ছাত্র নেতাদের যে এখানে আছে উপদেষ্টা হিসাবে, 3 জন না, এখানে 4 জন, 3 জন, তিনি তার পক্ষে একটি রাজনৈতিক দল গঠন করবেন, যেই কর্মটি তিনি আগেও করেছিলেন। 1/11-এর পরে তিনি কিন্তু একটা রাজনৈতিক দল করেছিলেন এবং যে দলটির বয়স সম্ভবত 17 কি 27 দিন, তারপরে তিনি বিলুপ্ত প্রক্রিয়ার মধ্যে ছিলেন, আসলে মানে মতামত নিচ্ছিলেন তখন। তো এখন সেটাকে আবার তিনি এই তার 84 বছর বয়সে এসে তিনি রাজনীতি দল করবেন, এটা কোনো বিরোধিতা নেই। তিনি সরকারের সর্বোচ্চ পদে অধিষ্ঠ থাকা অবস্থায় কোনো পক্ষ অবলম্বন করতে পারেন কিনা, এটা একটা, এবং যেটাকে একটা নিরপেক্ষ সরকার হিসেবে সেই জন্য আমার মনে হয় যে এই সরকার ইতিমধ্যেই জাতিকে বিভ্রান্তির জালে জড়িয়েছেন। অনতিবিলম্বে এই বিভ্রান্তির জালকে যদি ছিন্ন করে আস্থাশীল একটি সরকার, অর্থাৎ নিরপেক্ষ একটি সরকার, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে তার পদত্যাগ ছাড়া আর কোনো দ্বিতীয় পথ আছে বলে আমি আমার এই রাজনৈতিক জীবনে দ্বিতীয় কোনো পথ আছে বলে আমি মনে করি না। উনি এই বিতর্কে যদি অবসর না করেন, আগামী দিনের নির্বাচন
এটি যেভাবেই হোক না কেন ধরে নেওয়া যায় উনি বিশেষ গোষ্ঠী, বিশেষ প্রতিষ্ঠানের পক্ষে কাজ করার জন্য ওখানে বসে আছেন। এটা মারাত্মক ব্যাপার কিন্তু। এবং আমরা মনে করি সেটিকে করার জন্যে নির্বাচনে যেটা জরুরি ছিল সেই জিনিসটি উনি বিতর্কিত করে ফেলেছেন ইতিমধ্যে। আমার আপনাদের দুজনের কাছে একটু বোঝার যে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা আছেন সরকারে, যদিও তারা কতটা ছাত্রদের প্রতিনিধিত্ব করেন সেটা নিয়ে বিতর্কের সুযোগ আছে, বা তিনজন আমরা যারা এই আন্দোলনের নেতৃত্বে সামনের সারিতে ছিলেন যে তিনজন আছেন, এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের কিছু বক্তব্য এবং অন্যান্য কিছু কতিপয় উপদেষ্টার কিছু বক্তব্য, যেসব বক্তব্য ইতিমধ্যেই বেরিয়ে এসছে, মানে কথা তো বেরিয়ে গেলে আর কথা ফেরত নেওয়া খুব কঠিন বিষয়। এটা আপনারা দুজন মনে করেন কিনা এখনো পর্যন্ত এই সরকারের পক্ষে আসলে একটা নিরপেক্ষ অবস্থানে বা ভূমিকায় যাওয়া সম্ভব, যাতে সবাই তাদের উপরে আস্থা বা বিশ্বাস রাখতে পারবে, সেরকম সুযোগ আছে কিনা এখনো? মিস্টার সেলিম। আমি এখনো আশা ছাড়ি না। ওকে। এবং আমি এটা আশা করব এত রক্তপাত, এত সেটা কোন প্রক্রিয়ায় যে আপনি আশা ছাড়ছেন না, মানে তারা কোন প্রক্রিয়ায় তাদের নিরপেক্ষতা অবস্থানটা প্রমাণ করতে পারবে? সরকারের কার্যকলাপ খেয়াল করলে দেখবেন এই সময়ের ভেতরেই একবার একটা কথা বলে আবার সেখান থেকে পেছন চলে যায়, কোর্স চেঞ্জ করে। আপনি কোনটা বিশ্বাস করবেন সেক্ষেত্রে? সেইটা হলো ধারাবাহিকতা যদি দেখি তাহলে সরকারের একেবারে শীর্ষ ব্যক্তি আমি বলবো না, কিন্তু সরকারি শিবির থেকেই বলা হয়েছিল যে আমরা নূতন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করব, বলা হয়েছিল প্রেসিডেন্টকে রিজাইন করতে হবে, বলা হয়েছিল জাতীয় সঙ্গীত বদলায় ফেলতে হবে, বলা হয়েছিল জাতীয় পতাকা বদলায় ফেলতে হবে, ইত্যাদি ইত্যাদি প্রোক্লেমেশন একের পর এক কিন্তু ডিক্লারেশন দেওয়া হয়েছিল। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু পরবর্তীকালে সেখান থেকে তাদের পিছু হটতে হয়েছে, কারণ জনগণ সেটা গ্রহণ করেনি। এবং জনগণের চিন্তার ক্ষেত্রে তার প্রতিফলন যদি বেয়োনেট এবং বুলেটের জোরে স্তব্ধ করা না হয়, তাহলে পরে ইতিহাস আমাদেরকে এটাই বলে যে জনগণের অভিমতটাকে বিবেচনায় না নিয়ে যা ইচ্ছা তাই অল্প সময়ের জন্য করা যায়, কিন্তু সেই পথ অগ্রসর করা যায় না। সুতরাং সেই কারণে সামান্য একটু সুড়ঙ্গের শেষ দিকে একটুখানি আলো ছায়া আমি দেখতে পাই, যে সরকার যদি এটা উপলব্ধি করে, ঠিক আছে, তার সম্মান মান মর্যাদার এগুলোর বিষয় আছে, সেটাকে সেভ করেও এটা করা সম্ভব। এবং তার নিউট্রালিটি এবং তার যেই ম্যান্ডেট নিয়ে সে ক্ষমতায় এসেছে সেই ম্যান্ডেটের ভেতরে সীমাবদ্ধ যদি সে নিজেকে রাখে এবং এর বাইরে অতিরিক্ত কোনো পার্সোনাল বা কোনো গোষ্ঠীর বা কোনো মহলের বা নূতন কোনো ইনস্টিটিউশন গড়ে তোলার প্রয়াস সেইটাকে যদি সাপ্লিমেন্ট করার চেষ্টা করে, জনগণের উইশ এবং আকাঙ্ক্ষার উপরে যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে না করে, তাহলে পরে অবশ্যই অবশ্যই তাকে সিম্পল ওয়েতে যেতে হবে। এটা তো অত প্যাচের ব্যাপার না। দেখেন, আমি সেদিন চিন্তা করে দেখলাম, স্বৈরাচারী ফ্যাসিস্ট এরশাদ শাসনের যখন অবসান হলো, শাহাবুদ্দিন আহমেদ সাহেব যখন দায়িত্ব নিলেন, তারপরে উপদেষ্টা পরিষদ করলেন এবং সেখানে রহমান সোমান ছিলেন, আরও অনেকেই ছিলেন, আপনি চেনেন সবাইকে। প্রফেসর ইউনূসও ছিলেন। প্রফেসর ইউনূসও ছিলেন। 3 মাসের ভিতরে ইলেকশন হয়ে গেল। এখন 6 মাস পার হয়ে গেছে, এখন আরও 6 মাস নেন, ঠিক আছে, কিন্তু তার বেশি নিচ্ছেন কেন? না হয় আরও কিছু নিলেন, যাই না আপত্তি করবে কিনা। 6 মাসে 9 মাস, কিন্তু 2005 সালের বাইরে তো যাওয়া উচিত না। সেকেন্ড পয়েন্ট হলো, ইউনূস একটা বিতর্ক তোলা হয়েছে, উদ্দেশ্য না প্রণোদিতভাবে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন না সংস্কার। আরে বাবা, সংস্কার ঠিক মতো করতে হলে নির্বাচন ছাড়া সংস্কার কোনোদিন স্থায়ী হবে না। আগে নির্বাচন করে নিতে হবে। উইদাউট পিপুলস ম্যান্ডেট আপনি সংস্কারের ফর্মুলা করতে পারেন, সুপারিশ করতে পারেন, কিন্তু সেটাকে কার্যকর করার জন্য আইন হিসাবে প্রতিষ্ঠা করে সেটাকে স্থায়ী করতে পারবেন না। সুতরাং মূল কথা হলো সংস্কারের জন্য নির্বাচন প্রয়োজন, কিন্তু সঙ্গে আরেকটা কথা আছে, নির্বাচনের জন্য কিছু কিছু ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। এই যে কিছু কিছু ক্ষেত্র আর মৌলিকভাবে সংস্কারের জন্য যে নির্বাচন অপরিহার্য, এই দুইটার ভেতরে বিরোধ সৃষ্টি না করে
যদি এই দৃষ্টিভঙ্গিতে দেখা হয় জি। তাহলে সম্ভব। রহমান, আমি খালি এখানে নোট করছি, জি, জি। রহমান সোবহান স্যার আমার ডাইরেক্ট টিচার ছিলেন। টাস্ক ফোর্সের সম্ভবত 19টা টাস্ক ফোর্স তিনি করেছিলেন, সে রিপোর্ট বের হয়েছিল, চার খণ্ডে এখনো পাওয়া যাবে। এখনো পাওয়া যাবে, আর সেই বই এখনো আছে। ইউপিএলে 3 মাসের ভিতরে তিনি এটা কমপ্লিট করে ফেলেন, ছাপিয়ে বের হয়ে গেছে বই। সুতরাং ওইগুলো তো আইন করে যায়নি সেই সরকার। সে বলেছে ভবিষ্যৎ সরকার তোমরা পার্লামেন্টে এইগুলো আলোচনা করো, এই পথে দেশকে অগ্রসর করে এসো। সেইটা অবশ্যই করা উচিত, এবং আমি তো সেটা আগ্রহী ছিলাম আলোচনা। সরকার তো আমাদের সঙ্গে কোনো আলোচনা করলো না। আমি জানি না বিএনপির সঙ্গে কতটা করেছে। জি। আমাদের একদিন ডাকলো, 8 ঘন্টার টাইমে পলিটিক্যাল ডিসকাশন। 8 ঘন্টার টাইমে কোনো পলিটিক্যাল ডিসকাশন হয়? এই হলো ব্যাপার। মিস্টার দুদু, আপনার কাছে আমার ওই একই প্রশ্ন যে আপনি কি মনে করেন কিনা যে অবস্থায় সরকার আছে এর মধ্য থেকে তাদেরকে একটু পিউরিফাইড হয়ে বা প্রমাণ করা যে না আসলেই তারা নিরপেক্ষ একটা সরকার এবং তারা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিতে পারে? এটা 1 নম্বর প্রশ্ন। করিডোরে একটা আলোচনা আছে যে ছাত্ররা দল করবার পাশাপাশি একই সঙ্গে বিএনপির সঙ্গে এখন, যদিও বিএনপিকে তারা অনেকেই মনে করেন ইতিমধ্যে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে, আবার এখন তাদের খানিকটা বোধোদয় হচ্ছে বা তারা বিএনপির সঙ্গে একটা নেগোসিয়েশন আসবার চেষ্টা করছে যে তাদেরকে 100 সিট ছেড়ে দিতে হবে ওই আমি জাতীয় নির্বাচনের জন্য। আমি জানি না আপনি কতদূর জানলেন, যদি আমাদেরকে কিছুটা করতে পারেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে দলীয় দৃষ্টি বাইরে গিয়ে যে ব্যক্তিগতভাবে আমি কথা বলি, তাহলে পরে এই সরকার ইতিমধ্যেই যা লস করছে ভাবমূর্তির দিকে এবং দৃষ্টিভঙ্গিগত দিক থেকে, সেটি খুব মারাত্মক পর্যায়ে এখন আছে। একেবারে শেষ হয়ে গেছে এটা আমি বলবো। আমি সেলিম ভাইয়ের সঙ্গে একমত যে তারা যদি মনে করে যে ত্রুটি বিচ্যুতির বাইরে গিয়েও এখনো সময় আছে, আমরা সে দায়িত্ব পালন করতে চাই বা করব, তারা পারে। কিন্তু 17 বছর 21 বছর যে প্রসঙ্গগুলো এসছে, আর আমরা যদি আরেকটু পিছনে যাই 1/11-এর দিকে, তখন লম্বা সময় নিয়ে আমি ছাড়া থাকবো না, অর্থাৎ তিনি সেই সময়ে দায়িত্ব নিতে চেয়েছিলেন লম্বা সময়ের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলছে, তার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গিতে আছে যে পাওয়ারকে ব্যবহার করে, ক্ষমতাকে ব্যবহার করে তিনি রাষ্ট্রের কিছু কাজ করতে চান, সেটি হঠাৎ করে কম সময়ের মধ্যে হবে না। তো ওই দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তিত হয়ে থাকে এখন, তাহলে হয়তো একটা ভালো নির্বাচন সম্ভব। কিন্তু সেটি আদৌ পরিবর্তন হয়েছে কিনা 17 যখন উচ্চারণ হয় যে 17 একটা সেটেলড ইস্যু 18 বছর, তাহলে আপনাকে আইনগত অনেক কিছুর মুখোমুখি দাঁড়াতে হবে। আপনার বিয়ে কি তাহলে আপনি অপ্রাপ্তবয়স্ককে নিয়ে যেতে চান কিনা? ভোটার তো নিয়ে যাবেন বলছে। তো এই বিয়ের প্রসঙ্গটা উঠছে। আমি সাম্প্রতিককালে যে ঢাকার বাইরে কিছু সংলাপ করছি এবং সেখানে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক, সম্ভবত এটা খুলনাতে হবে বা সিলেটে, এই বিয়ের বয়স কমিয়ে আনবার দাবি তুলেছেন। মানে কি কি ধরনের সংস্কার দরকার, তার মধ্যে এটাও একটা প্রস্তাব ছিল। হ্যাঁ, সে দাবি করতে পারে। সেখানে প্রশ্ন হচ্ছে সরকার এটা তাদেরকে দিয়ে বলাচ্ছে কিনা, সরকার এটা করতে চায় কিনা। পুরুষ নির্যাতন বিরোধী আইনের কথা তারা বলছেন, মানে হ্যাঁ, সেটা বলতে পারে। তো এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে অনেক ব্যাপারেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রহণ করি, অনেক ব্যাপারে গ্রহণ করি না। যেগুলো হচ্ছে দৃষ্টিকটু, যে বিষয়গুলো আপত্তিকর, সেই বিষয়গুলো আমরা বাইরে, যেমন এই আন্দোলনকে তিনি 1 মাসের আন্দোলন বলে মনে করেন, এটা আমার কাছে মনে হয়েছে। এই কারণে তিনি একজন মাস্টার মাইন্ড খুঁজে বের করেছিলেন, তার সমস্ত কৃতিত্ব তিনি নিজে মানেন না। তিনি আমেরিকায় পর্যন্ত এটা নিয়ে গেছেন, জাতিসংঘ পর্যন্ত নিয়ে গেছেন, সাবেক রাষ্ট্রপতি আমেরিকার, তাদের কাছেও এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলি তুলে ধরেছেন। কিন্তু 16-17 বছরে যে নির্যাতন, যে ভয়ঙ্কর আক্রমণ, আপনার সব কিছু ভেঙে ফেলা, সেসব নেতৃবৃন্দর যে কষ্ট, সেসব কথা কিন্তু তিনি ওই জায়গায় কোনো বিন্দুমাত্র তুলে ধরেননি। সেই কারণে আমার কাছে মনে হচ্ছে তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী এখন তিনি এগোচ্ছেন। সেটি 1 মাস অথবা 1/11-এর পরের ঘটনার সঙ্গে যদি মিলাই, তাহলে একটু বিভ্রান্তি সৃষ্টি হবে। তবে তিনি যদি উদ্যোগী হয়ে মনে করেন ভালো কিছু করে জাতির কাছে একটা দৃষ্টান্ত রেখে যাবে, সেটি এখনও সেই সময় পেরিয়ে যায়নি। কিন্তু সতর্ক বা সজাগ না হলে, যদি ওর মধ্যেই তিনি থাকেন, তাহলে হয়তো আগামী দিনে নতুন ধরনের অনেক পরিস্থিতি তৈরি হতে পারে এবং
তাকে এটা মুখোমুখি হতে পারে। কারণ শুধু ছাত্ররা, আমি শুরুতেই বলেছি, এই আন্দোলন করে নাই। তাদের প্রতি পূর্ণ মানে ভক্তি, শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা দেওয়ার পরেও বলতে হবে ছাত্র জনতার এই আন্দোলন। আরেকটা প্রসঙ্গে আমি একটু আলোচনায় আনতে চাই আপনাদের জন্য, নিরাপত্তা হেফাজতে যুবদলের একজন নেতা বা কর্মীর জীবন গেছে, কি মনে করেন যে এটা আমার কাছে আরো ভয়ঙ্কর মনে হয়েছে যে মানে একজন শ্রমিকের উপরে গুলি চালাইছিল সাভারে, মানে পরিবর্তন কিছুদিন পরে তাদের দাবিটা ছিল যে তাদের অনেকগুলো চাকরির মানে নিশ্চয়তা, বেতনের বিষয়। তো এটি নতুন কোনো প্রসঙ্গ ছিল না আমাদের দেশে প্রেক্ষাপটে। তখন কোনো শ্রেণী পেশার মানুষ কোনো কথা বললে ষড়যন্ত্র খোঁজা হচ্ছিল আমার কাছে। আমরা যারা রাজনীতি করি, ছাত্র অঙ্গন থেকে উঠে আসা, আজকে এই বয়সে এসে মানুষ তার কথা বলতে পারবে না, মানুষ তার অভাবের কথা, কষ্টের কথা মানে সরকারের কাছে, দেশের কাছে বলতে পারবে না, এটা তো কোনো রাজনীতির বিষয় হতে পারে না। ঠিক সর্বশেষ জাতীয়তাবাদী যুব দলের কুমিল্লার একটা ইউনিটের প্রেসিডেন্ট, আমি খুব মানে এতটা মানে কষ্ট বোধহয় আগে পাই নাই যে ছোট ছোট 3-4টে মানে কন্যা বাচ্চা মানে তাদের বুক একটু কাঁপে নাই, যেটা গত 16-17 বছরে আমি দেখেছি। অনেককে ধরে নিয়ে গেছে, গুম করে ফেলেছে, আজ পর্যন্ত ফেরত আসেনি। এই ধরনের প্রায় 1500 প্রায় থেকে গুমের সংখ্যায় প্রায় 2000। এই ঘটনা আমাকে এমন মনে করছে যে তাদের সঙ্গে এদের পার্থক্যটা কি, সেই সময়ের সঙ্গে এই সময়ের পার্থক্য কি। আমরা যেভাবেই দাবি না করে নিই, এই পিটিয়ে মেরে ফেলা, এটা গুলি করেও মারে নাই, পিটিয়ে মেরে ফেলেছে, কত ভয়ঙ্কর, কত নির্মম। সেই জন্য আমরা কি আবার ওই রকম একটি সময়ের সংস্কৃতির মধ্যে ঢুকছি কিনা, এটা আমাদের ভেবে দেখতে হবে। কিন্তু সেই সময়ের সংস্কৃতির বাইরে যাওয়ার লক্ষণটা হচ্ছে, যেটা সেলিম ভাই বলেছেন, আমি তার সঙ্গে একমত, একটি নির্বাচিত সরকার ছাড়া ম্যান্ডেট প্রাপ্ত সেই ভালো রাস্তায়, গণতন্ত্রের রাস্তায় ওঠা সম্ভব কিনা, এটা ভেবে দেখতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস হ্যাঁ আমাদের জন্য অনেক কিছু সম্মান, অনেক কিছু বহন করে এনেছেন, কিন্তু আপতকালীন সময় যে রাজনৈতিক বিষয়টি, গণতান্ত্রিক রাজনৈতিক বিষয়টি, সেই জায়গায় উনি শক্ত ভূমিকা রাখছেন। আমাকে অনেকে বলেছেন তিনি কি ক্ষমতায় থেকে যাওয়ার কথা ভাবছেন কিনা, তিনি কি কোনো কারো না কারোর কাঁধে ভর হতে চাচ্ছেন কিনা। একটি সরকারের প্রতি এই প্রশ্ন যখন উঠবে না, আস্থাহীনতার জায়গা তৈরি হবে, এবং আস্থাহীনতার জায়গা দিয়ে ভালো কিছু করা যাবে না। সেলিম, দেখুন, একটা প্রশ্ন অনেকেই বলে থাকে, তোমরা এত নির্বাচন চাচ্ছ, নির্বাচন হলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? পরিষ্কার কথা, নির্বাচনের ভেতর দিয়েই সব সমস্যার সমাধান হবে এই কথা আমি কোনোদিন মনে করি না। কিন্তু নির্বাচন প্রয়োজন। নির্বাচন ইজ এ নেসেসারি কন্ডিশন ফর গোয়িং ফরওয়ার্ড, নট সাফিসিয়েন্ট কন্ডিশন। কিন্তু নির্বাচন যদি অবাধ এবং নিরপেক্ষ হয়, তাহলে আমাদের কনস্টিটিউশনে যে বিধানটা আছে, প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ, জনগণ তার মালিকানা প্রয়োগ করার একটা সুযোগ পায়। অবাধ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সে তার মনের ইচ্ছা যার মাধ্যমে প্রতিফলিত হবে বলে সে মনে করে, তাকে পার্লামেন্টে পাঠিয়ে তার মাধ্যমে দেশের গতিধারা কিভাবে আগাবে না আগাবে, নীতি সমস্ত কিছু সে তার নিজের নিয়ন্ত্রণের ভেতরে বা প্রভাবের ভেতরে নিয়ে আসতে সক্ষম। সেটা যদি হয় এবং জনগণকে যদি অবারিতভাবে বিনা বাধায় তার দাবি দেওয়া, তার আকাঙ্ক্ষা, তার স্বপ্ন, সেইগুলোকে প্রকাশ করার সুযোগ দেওয়া হয়, তাহলে ইতিহাস আমাদেরকে এই শিক্ষায় দেয় যে ইতিহাসের মূল চাবিকাঠি, চালিকা শক্তি হলো শেষ বিচারী জনগণ। জনগণের এই রায় কোনোদিন বানচাল করার ক্ষমতা কারো হাতে থাকতে পারে না। সুতরাং নির্বাচনই শেষ কথা নয়। নির্বাচনটা চাওয়ার উদ্দেশ্য হলো এমন একটা পরিবেশ গড়ে তোলা, যেই পরিবেশে মানুষের কথাগুলো প্রতিধ্বনিত হবে রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে। আন্দোলন অব্যাহত থাকবে। খুবই মুশকিল কথা। দেখেন, আমার নিজের জীবনে আমি দেখেছি, যখন মার্শাল ল হয়, যখন স্বৈরশাসন হয়, যখন ফ্যাসিস্ট শাসন চলে 16 বছর ধরে, তখন বলে যে এখন মুখে কেউ কথা বলতে পারবে না, কেউ কোনো মিছিল করতে পারবে না, ট্রাফিক বন্ধ করে মিছিল করা চলবে না। এই পুরানা আইয়ুব খানের আমল থেকে শুনে আসছি। আর যখন নাকি আমরা লড়াই করে গণতন্ত্র আদায় করলাম,
তখন বলে এখন গণতন্ত্র হয়ে গেছে, এখন আর মিছিল টিছিল কি। সাধারণ মানুষ তো স্বৈরাচার ফ্যাসিস্ট শাসনের সময় মিছিল করার সুযোগ নাই সরকার বলে, আবার যখন ফাইট করে গণতন্ত্র কায়েম করলাম এবং স্বৈরাচারকে উচ্ছেদ করলাম তখনও যদি বলা হয় যে এখন মিছিল করা যাবে না, তাহলে তো হবে না। সুতরাং জনগণের এই অধিকারটাকে কতটা আমরা সংরক্ষণ করতে পারছি সেইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। ওই বিষয়ে কি আপনি মন্তব্য করবেন যে কুমিল্লায় যে একজন যুবদল নেতাকে নিরাপত্তা, এইটা মন্তব্য করতে বুক ফেটে যায়। এবং আমরা এই কথাটারই প্রমাণ আমরা এটা থেকে পাই যে পুরানো, আজকে সকালে কবিতা পরিষদের উদ্বোধন হলো এবং সেখানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জনাব, ওনার সঙ্গে দেখা হলো, মোস্তফা সরোয়ার ফারুকী। হ্যাঁ, ফারুকী। তো পুরানা বললো যে আপনাদের কাছ থেকে তো আমরা রাজনীতি শিখেছি। তা আমি আর বেশি কথার সময় ছিল না আমার, আমরা একটা কথা খালি মন্তব্য করলাম যে আপনাকে খালি ওইটা বলবো যে সংস্কার দুই রকম হতে পারে, সামনের দিকেও সংস্কার হয়, পেছনের দিকেও সংস্কার হয়। পেছনের দিকে কোনোদিন যাওয়া চলবে না, পেছনে যাওয়ার চেষ্টা চলছে, সামনে যাওয়ার যে কোনো চেষ্টা সেটাকে সুসংগঠিতভাবে খর্ব করার চেষ্টা হচ্ছে। এবং এটার মাঝখানে যে অবস্থা সেটাকে আমি বলবো যে স্থিতা অবস্থা, স্ট্যাটাস কো, আর্থসামাজিক ব্যবস্থায় না পেছনে গেল না সামনে গেল, যা ছিল সেটাই অব্যাহত আছে এবং দ্যাট ইজ গোয়িং অন। এবং সেই কারণে স্বাভাবিকভাবেই যেটার জন্ম হবে, আপনার লুটপাট, দুর্নীতি, ঘুষ, বিদেশি বিনিয়োগের ভেতর দিয়ে কমিশন খাওয়া ইত্যাদি থেকে শুরু করে আপনার সমাজে অনাচার, অপরাধ প্রবণতা, মানুষের ভেতর অনিশ্চয়তা। অপরাধটা দুই রকম হয়, যদি অনুমতি দেন একটা ছোট্ট গল্প বলি। এক লোকের কানা ছেলে, বিয়ে হয় না, পাত্র দেখতে আসছে, সে বুদ্ধি করে করলো কি, তার মেজ ছেলেকে দেখায় দিল, কলমা পড়ার সময় কানা ছেলে দিয়ে কলমা পাশ করে পড়ায় দিয়ে বিয়ে তো হয়ে গেছে, আনন্দে লাফাচ্ছে, জিতছে আমার কানা পুতে। তখন মেয়ের বাবা পর্দা ঠেলে বেরিয়ে এসে বলে, বুঝবা ঠেলা হাঁটায় নিতে, মানে সেও খোড়া মেয়েকে পার করে দিয়েছে। তা আমরা সাধারণ মানুষ একজন আরেকজনকে ঠকায়, সে আবার আরেকজনকে ঠকালো, সে আবার আরেকজনকে ঠকালো, এইভাবে তো তারা বাঁচতে পারবে না। এবং এইটা যখন মানুষ বুঝতে পারবে তখন তারা কিন্তু বলবে যে এই সিস্টেম আর না, আমাদের সিস্টেম বদলাইতে হবে। এবং সিস্টেম বদলাইতে হলে নতুন সিস্টেমের পরিচালক যারা হতে পারে তারা পরীক্ষিত সাধারণ নাগরিকদের ভেতর থেকে গড়ে ওঠে। মানে আপনারা দুজনের রাজনীতিক এবং আপনি বিশেষভাবে অর্থনীতির ছাত্র, খানিকটা উল্লেখও করছিলেন একটু আগে, এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসও একজন অর্থনীতিবিদ। আমার প্রশ্ন, সাধারণ মানুষ আসলে কেমন আছে, মানে জনজীবনে কতটা স্বস্তি? একটা কথা হয় যে অর্থনীতি এগুলো ঠিকঠাক করা যাচ্ছে না, এই যে আপনি লুটপাটের কথা বললেন, বা সব ধ্বংস করে ফেলা হয়েছে বিগত আমলে। 6 মাস পার হয়েছে, আপনি কি মনে করেন কিনা এই 6 মাসে যে ইনফ্লেশনের কথা বলি বা অন্যান্য যেসব জায়গায় সমস্যাগুলো আছে সেগুলো ঠিকঠাক করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব ছিল, অবশ্যই সম্ভব ছিল আমাদের। এবং কিছু অগ্রগতি দেখেন আপনি হচ্ছে বলে মনে করেন? না, আমি অগ্রগতি দেখি না, বরঞ্চ আমি পশ্চাৎপদ অধোগতি দেখি। একটা উদাহরণ খালি দিব, যে আমাদের যে ট্যাক্সেশন এর ভেতরে ভ্যাট আরোপ করা হলো, সাধারণ মানুষের উপরে ভ্যাট আরোপ করার দ্বারা কিন্তু পরোক্ষ কর যেটা সাধারণ মানুষের উপরে চাপটা এসে পড়ে সেইটাই কিন্তু করা হলো। সালাউদ্দিন সাহেব তিনি খুবই ঘনিষ্ঠ এবং প্রগতিশীল চিন্তায় ধারা তার ভিতরে আছে, এবং তিনি যুক্তি দেওয়া শুরু করলেন যে এটার ফলে কোনো ইনফ্লেশনের এই টেন্ডেন্সি কিছু হবে না। এইটা কেউ বিশ্বাসযোগ্য না, আমাদের অর্থনীতির শাস্ত্রও এটা বলে না এবং বাস্তবতাও সেটা বলে না। আমাদের এখন একমাত্র শীতকালীন সবজিটা ফলনটা হওয়াতে সবজির দামটা একটু কমেছে, অন্য সমস্ত সাধারণ চালের, মোটা চাল থেকে বিভিন্ন ধরনের চালের দাম থেকে শুরু করে যেটা মেজরিটি মানুষের কনজামশন গুডস, ওর জন্য সেইখানে যে মূল্যস্ফীতি সেটা মানুষকে একটা অসহনীয় অবস্থা নিয়ে গেছে। আরেকটা কথা আমি বলতে চাই, খালি আজকে কি ঘটছে এইটা দিয়ে কিন্তু মানুষের অবস্থা ভালো কি খারাপ এটা নির্ণয় করা হয় না, করা যায় না। অনিশ্চয়তা এইটা এমন একটা ফ্যাক্টর
আমি ক্ষেত মজুর আন্দোলন করেছি, বলে যে ভালোই আছে, মুরগির ঠ্যাং ছাড়া খাইতে চায় না। আমি বললাম যে দেখেন, বা সকালবেলা আসে 100 চালের ভাত সকালবেলা তাকে খাওয়াইতে হয়, এটা রাক্ষস, এদের নিয়ে আপনি কি সংগ্রাম করতেছেন? এখন 100 চালের ভাতটা খায় অনেক দুঃখে, পেটের ভেতরে ভাতটা রেখে যেই বেতনটা পাবে, মজুরিটা পাবে, এইটা নিয়ে বাড়ি গিয়ে যে চালটা কিনে নিয়ে যাবে, ওইটা বউ ছেলে মেয়েকে ভাগ দেওয়ার পর তার কাছে যাতে আর না খাইতে হয়, ওর জন্য কিন্তু সে নিয়ে গেছে। প্রতিদিনই তার একটা কাজ থাকে ঠিকই, কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যায় তাকে চিন্তা করতে হয় কালকে কাজ থাকবে কি থাকবে না। এই অনিশ্চয়তা যে কতটা যন্ত্রণাদায়ক, সেইটা যে ভুক্তভোগী না সে কিন্তু বুঝতে পারবে না। আমাদের এখানে অনিশ্চয়তা এইটা একটা বড় ফ্যাক্টর সকল ক্ষেত্রেই, সব রাজনীতিতে, অর্থনীতিতে, এবং সেটার প্রভাব যে সমাজে, সংস্কৃতিতে, সমস্ত জায়গায় এসে পড়ছে। এবং এইটা যতদিন অব্যাহত থাকবে, বাড়তে থাকবে, আমরা কিন্তু আরো বড় বড় বিপদের সম্মুখীন হব। মিস্টার দুদু, আপনি পুলিশের কথা বলছিলেন, আমার একটা মানে আমি ওই অর্থনীতির কথা বা প্রাইস হাইকের কথা সূত্র ধরেই বুঝতে চাই যে সাধারণভাবে একটা ধারণা ইতিমধ্যেই তৈরি হয়েছে, সাধারণ মানুষ দুটো বিষয় নিয়ে সবচেয়ে বড় অস্বস্তিতে আছে। একটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনার কি মনে হয় যে কেন সরকার 6 মাসেও এই সমস্যাগুলো সমাধান করতে পারছে না, নাকি এগুলো ওই বিগত শাসন আমলেরই একটা কুফল ধারাবাহিকতা, বা এমন জায়গায় রেখে গেছে যে তাদের পক্ষে আসলে সম্ভব হচ্ছে না? সরকারের এটা, আমি এখনকার বর্তমান সরকারের এটা একটা অদক্ষতাই বলবো, যে মানে পূর্ব অবস্থা থেকে যে পরিবর্তনের যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, তারা যে তড়িৎ কিছু ব্যবস্থা আইন শৃঙ্খলার ক্ষেত্রে বা এমনকি প্রচলিত যে ধারাগুলো আছে সেটার বিপক্ষে দাঁড়ানোর যে নীতিগত অবস্থানটা নিতে পারত, সেটা তারা নেয় নাই। যেমন বাজার ব্যবস্থা একটা সিন্ডিকেট নিয়ন্ত্রিত, এটা মানে সহসাই হয়েছে এমন না, একটা দীর্ঘ সময় ধরে গত সময়ে এর কারণে যে এটা হচ্ছে, প্রতিটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি এবং মানুষের নাগালের বাইরে। দেখবেন যে পরিবর্তনের পরপর কিছু জিনিসের দাম কিন্তু তাৎক্ষণিকভাবে কিছু কমে গেছিল, এটা 1 মাস যেতে না যেতে আবার পূর্ব অবস্থা, তারপর আস্তে আস্তে বাড়তে থাকে। তো সরকার প্রধান হিসাবে যিনি এখন আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ব্যবসা, সামাজিক ব্যবসা বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী তার একটা পরিচিতি আছে। তো ব্যবসা দ্বারা স্বাভাবিক কারণে প্রফিটের একটা ব্যাপার থাকে, তা উনি যদি ওনার মধ্যে থেকে থাকেন আর অন্যদিকে নজর না থাকে, আমার এটা ব্যক্তিগত মতামত, আমার কাছে মনে হয়েছে সেই জায়গাটায় ব্যবসাদারদের মানে সিন্ডিকেটটা তিনি ভাঙতে পারেননি। ভাঙলে এই পরিস্থিতি থাকতো না। ঠিক তেমনি আইন শৃঙ্খলার ক্ষেত্রে দেখা গেছে যে পূর্বের যে অবস্থা ছিল সেই লোকগুলোই কিন্তু এখনো পর্যন্ত স্ব ক্ষেত্রে আছে। আপনার যদি একটা ঝাঁকিও লাগতো তাহলে, বরঞ্চ প্রথম দিকে নিষ্ক্রিয় ছিল, মাঝে একটু সক্রিয়, মানে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, এখন আবার সেটা ছেড়ে দিছে, গা ছাড়া ভাব। আপনি প্রশাসনের ক্ষেত্রে দেখেন, যে সচিবরা মানে দুষ্কর্মের সঙ্গে শুধু বলবো না, ফ্যাসিজম প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো করছে, এমনকি ধরেন গত 3টে নির্বাচনে যারা ডিসির বা টিএনও যে ভূমিকাগুলো পালন করছে, তাদের দৃশ্যমান কোনো শাস্তি তো দূরে থাক, একটু ওলটপালট হয়েছে বলে আমার কাছে মনে হয়নি। হ্যাঁ, তারা ক্ষেত্রে আছে, তারা সয় সম্পত্তি যা লুটপাট করছে তারা সেগুলো ভোগ দখল করছেন এবং আগের একটি পরিস্থিতি বিদ্যমান। তাহলে সরকারের এই সরকার পরিবর্তনের লাভটা হলো কি, এই প্রশ্ন যদি কেউ তোলে এটা অবান্তর হবে না। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে, যেটা আমরা বারবার বলছি, রাজনৈতিক দলের ভিতরে আলোচনা হয়তো সরকার কানে নিচ্ছে না, কিন্তু তাদের লক্ষ্যটা তো আরো ভিন্নতর আমার কাছে মনে হয়েছে। সেটি হচ্ছে যে আপনি একটা নির্বাচনী ব্যবস্থার মধ্যে যদি আমরা জাতিকে নিয়ে যেতে পারতাম, যেটা আমরা 90-এর গণঅভ্যুত্থানের পরে, এটা কিন্তু গণঅভ্যুত্থানের ছাত্রদের একটা বড় ভূমিকা ছিল, রাজনৈতিক দলের ছিল, শ্রেণী পেশার মানুষের। সেই সময় গণঅভ্যুত্থান 69-এর গণঅভ্যুত্থান প্রকৃতি অর্থে ছাত্রদেরই ছিল, 90-এও ছিল, কিন্তু তার সঙ্গে ছাত্রই ছিল।
এই তারপর পরই কিন্তু দেখেন 90-এর গণঅভ্যুত্থান, যা সেলিম ভাইও বললেন, ওই সময়ের যিনি চিফ জাস্টিস ছিলেন তিনি কিন্তু ওই নিয়োগপ্রাপ্ত এরশাদ কর্তৃকী, তিনি মানে শর্তাধীনে এসে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবং চমৎকার একটা ইলেকশনও আমার কাছে মনে হয়েছে যে ওই সময় ইলেকশন নিয়ে কোনো বিতর্ক ছিল না, দেশে বিদেশে সবসময় প্রশংসিত হয়েছে। সেটি তিনি খুব অল্প সময়ের মধ্যে এই দৃষ্টান্ত রেখেছিলেন। অর্থাৎ ভালো ইলেকশন কি করে করতে হয় এটার জন্য সারা বিশ্ব ঘুরে বেড়ানোর দরকার নাই, এটা আমাদেরই আছে। তো সেই দিকেও সেই দিকেও আমাদের মিস্টার ইউনূস সাহেব বা বর্তমান সরকার হাঁটে নাই। তিনি যে জিনিসটাকে করতে পারতেন সেটা না করে তিনি বরঞ্চ আরো আওলা ঝাওলা করে ফেলছেন। এই যেমন অর্থ উপদেষ্টা নিঃসন্দেহে আমি ওনার সঙ্গে একমত, প্রগতিশীল রাজনীতির মধ্য দিয়ে তিনি সামনে এসছেন, আমরা সবাই তাকে চিনি, তার কাছে প্রত্যাশা থাকার কথা। কিন্তু এমন একটি মানে কথা তিনি বললেন এই যে ভ্যাট বৃদ্ধি অমুক তমুক করার পরে, যেটা আমার কাছে মনে হয়েছে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বা তাদের সঙ্গে তার পার্থক্য যেটা আমরা নির্ধারণ করেছিলাম, সেই জায়গায় তিনি নিজেই আবার স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে তিনি নিয়ে গেলেন। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস এই ছাত্রদের নিয়ে, এটাকে আমি বাড়াবাড়ি বলবো, আমাদের ছাত্ররা যদি ধ্বংস হয়ে যায়, মানে আপনি যদি ছাত্রদের হাতে দেশ ছেড়ে দেন, মানে এটা যে দেশের জন্য গণতন্ত্রের জন্য কতটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক হতে পারে ইতিমধ্যেই কিন্তু 6 মাসের মধ্যে আমরা কম বেশি বুঝতে পারছি এরা কারা। আপনি ওই যে রূপায়ণ টাওয়ারে গেলেই বুঝতে পারবেন যে এটা আকাশ থেকে পড়ে নাই, কোনো না কোনো জায়গাতে আসছে। তাদের গাড়ি, জীবনযাপন চলা, আমরা তো ছাত্র রাজনীতিকার, আমাদের তো উনি অগ্রজ। তো এখন আমরা এই জায়গায় বসে ওদের দিকে তাকালে মায়া হয় এই কারণে যে এক একটা আন্দোলনের মধ্য দিয়ে এক একটা লিডারশিপ বেরোয়, যেটা 69-এ বেরোইছে, 90-এ বেরোইছে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বেরোইছে। এবার গণঅভ্যুত্থানের পরে যেটা বেরিয়েছিল সেটাকে আমরা ইচ্ছাকৃতভাবে একটা গোষ্ঠী ধ্বংস করে দিই। আমি আসছি আপনার কাছে, মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, ক্লোজিং রিমার্কস। আমার মনে হয় যে একটা বিরাট সুযোগ জাতির সামনে এসেছে, সেটাকে এখনো পর্যন্ত যেটুক সুযোগ আছে সেটা সদ্ব্যবহার করা উচিত। এবং সেটা করতে হলে পরে জনগণকে অ্যাসার্টিভ হতে হবে, জনগণের কাছে এই বাণীটা নিয়ে যাওয়া প্রয়োজন বলে মনে করি যে তোমরা কারো উপরে তোমার দায়িত্ব ছেড়ে দিয়ে ঘরে বসে চুপচাপ বসে থাকো না। সেটা তো রাজনৈতিক দলগুলোকে করতে হবে, রাজনৈতিক দলগুলোকে করতে হবে, শুধু রাজনৈতিক দল না, আমি মনে করি সামগ্রিকভাবে এটার ভেতরে আনতে হবে। আর তা না হলে পরে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এবং যেই কাজগুলো করা উচিত ছিল, অ্যাকচুয়ালি যেগুলো করা দরকার, যেগুলো করা প্রয়োজন, সেগুলো তো মৌলিক কতগুলো সংস্কার করা প্রয়োজন, কিন্তু সেটা কোনোদিন আপনি করতে পারবেন না। যেমন কম্পালসারি মিলিটারি এডুকেশন থাকা উচিত বলে আমি মনে করি। যেমন আমার মতে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, এক ধারার শিক্ষা ব্যবস্থা একটা লেভেল পর্যন্ত, সেটা আমার থাকা প্রয়োজন। আমার স্বাধীনতার পর আমি ডাকসুর ভিপি ছিলাম, আমি বক্তৃতা করতাম যে পাকিস্তানিরা আমাদের সময় চুরি করে নিয়ে গেছে, এই হারানোর সময় পুনরুদ্ধার করতে হবে, ওভার টাইম লেখাপড়া করেন, 3 বছরের কোর্স 2 বছরে আমার কমপ্লিট করতে হবে, লাইব্রেরি ওয়ার্ক বাড়ায় দেন। এটা না করে অটো প্রমোশনের দাবি তখন উঠেছিল, ডাকসু অফিসে হামলা চালিয়েছিল, আমি বলছি নাথিং ডুইং, অটো প্রমোশন হবে না, আমার সাপোর্ট কমে গেলে যাবে। যে সেক্রেটারিয়েটের ভেতরে গিয়ে জোর করে অটো প্রমোশনের সিগনেচার নিয়ে নিল। তো এটা বলবে যে আমরা গণঅভ্যুত্থানে ব্যস্ত ছিলাম, এখন বলবে যে আমরা নতুন রাজনৈতিক দল কিংস পার্টি করার কাজে ব্যস্ত ছিলাম, আমাদেরকে অটোমেটিক প্রমোশন দিয়ে দেন। তারপরে পুরো জাতির ভবিষ্যৎ কী হচ্ছে, এই সব জায়গা থেকে আমাদের কিন্তু দেখতে হবে, সেই সুযোগগুলো আমরা হারাচ্ছি। এবং একটা গণঅভ্যুত্থানের সময় মানুষের ভেতরে সৃজন ক্ষমতা যেটা বিকশিত হয় সেইটাকে কাজে লাগাতে পারলাম না আমরা। কেন এটা বলা হলো না যে তোমরা রাত জেগে যারা গ্রাফিটি এঁকেছ, যারা বের হয়ে এসেছো, হাজারে হাজারে না, লক্ষে লক্ষে না, কোটিতে কোটিতে, প্রত্যেকেই আমাদের আগামী দিনে দেশ গড়ার সৈনিক। তোমরা লেখাপড়ায় ফিরে যাও, ক্লাস শুরু করো, হুইসেল বাজারের সঙ্গে সঙ্গে তোমরা বের হয়ে আসবে। এমার্জেন্সি হলে পরে তোমরা কোনো কর্তব্য হলে পরে তোমরা যেতে এখানে করবে, দ্যাট উড হ্যাভ বিন ডান, কুড হ্যাভ বিন ডান। এইটা না করে তারা এখন সমস্ত রাষ্ট্র এবং ইতিহাসের দায়িত্ব নেওয়ার জন্য এবং রাজনীতিবিদদেরকে লাথি দিয়ে তাদের বিরুদ্ধে বিষোদ্গার, রাজনীতিবিদ সম্পর্কে এই কথাটা মনে রেখে মূল্যায়ন করা উচিত। রাজনীতি 2 রকম আছে এখন,
হালুয়া রুটির রাজনীতি, যেটাকে আমরা কবর দিতে চাই, কিন্তু আদর্শের রাজনীতি সেটাও আছে। এবং এটার প্রমাণ যেটা বলল যে 16 বছর ধরে কারা জেল খেটেছে, কারা আহত হয়েছে, কারা এই হোন্ডা বাহিনী আর হেলমেট বাহিনীর হাতে নিগৃহীত হয়েছে, এবং তাদের অবদান ছাড়া আপনি কি এই গণঅভ্যুত্থান ঘটাইতে পারতেন? যে সেই সংগঠনগুলো তো অ্যাক্টিভ, তারা তো সক্রিয় আছে, এবং তারা ব্যানার নিয়ে সামনে দাঁড়িয়ে নিজের নাম প্রচার করার জন্য। প্রদর্শনবাদ আমাদের সমাজের একটা বর্তমান একটা ডিজিজ। ছাত্রদের মিছিল সম্পর্কে আমি বলি যে অনেক সময় যে এটা লম্বার চেয়ে চওড়া হয় বেশি, কারণ সামনে থাকতে হবে, ছবি তুলতে হবে। এই প্রদর্শনের জায়গাটা এখন জোর করে দখল করতে যাচ্ছে যে আমরাই ছিলাম মাস্টার মাইন্ড, আমরাই ছিলাম মিটাকুলাসলি প্ল্যান করার পেছনে। এটা তো 2 মাসের ব্যাপার না, এই কথাটা বলা হয়েছে। মনে রাখতে হবে যে এটা দীর্ঘদিনের সংগ্রামের ফলশ্রুতি, এবং স্পার্ক একটা দরকার ছিল। ঘটনাক্রমে এটা কোটা সিস্টেমে ইস্যুটা নিয়ে এটা করেছে, এবং সেটাও একটা বড় কারণ, 2টা বড় কারণ। একটা হলো যে বেকারত্বের সমস্যা। বেকারত্ব এইভাবে যদি না থাকতো, শিক্ষিত বেকার, তাহলে কোটা থাকুক আর না থাকুক কি আসে যায়। সুতরাং এই স্পার্ক যারা দিয়েছে তারাই যদি বলে যে আমরা ক্রিয়েটার্স অফ দ্য হোল মুভমেন্ট, এবং তারপরে এসে প্রচার করে যে আমি পরিস্থিতির কারণে ছাত্রলীগের ভেতরে ছদ্মবেশে ঢুকেছিলাম, তাহলে পরে এইটাই যদি অনুসরণীয় আদর্শ হিসাবে গ্রহণ করে, সবাই তো ছদ্মবেশে শত্রু শিবিরে ঢুকে গিয়ে একদিকে লাভও করবে, আবার নিজের নামটা ইতিহাসে রাখারও ব্যবস্থা করবে। এইটা কোনোদিন সমর্থনযোগ্য নয়। দেশের শামসুজ্জামান দুদু, আসলে যে ঘটনাগুলো ঘটে গেছে আমাদের 17-16 বছরে, এবং পরিসমাপ্তি যেভাবে আমরা মনে করেছি, এটাই শেষ না। অর্থাৎ ওখান থেকে আমরা ধারাবাহিকভাবে যদি আমরা বিশ্লেষণ করে শেষের ঘটনা থেকে ধারণ করতে পারি, অর্থাৎ আজকে ছাত্র জনতা, তরুণ যারা এই ঘটনার সঙ্গে ছিল, তারা নিঃসন্দেহে একটি নেতৃত্বের আসনে তারা দাবিদার, কিন্তু ইতিহাস, সমসাময়িক রাজনীতি সব কিছু নির্ধারণে তারা একক কোনো ব্যক্তি না, যেটি এখন আমরা লক্ষ্য করছি। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে কিন্তু এটা একটা ছাতার নিচে সকলের সমাবেশ, জাস্ট প্ল্যাটফর্ম। তো এখন সেই জায়গা থেকে একটা অংশ থাকার পরে বড় অংশই আমি বলবো যে একেবারে 90% মানে নেতৃত্বের ক্ষেত্রে বাইরে যাওয়ার পরে ওরা কিন্তু সেটাকে এখন মনে করছেন, যেমন কিছু কিছু ক্ষেত্রে যে অহংকারটা কখনো সঠিক রাজনীতি, সঠিক সাংস্কৃতিক বিষয়টি যদি কর্মশোনে, তাহলে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটা স্বাভাবিক, যেটা আমরা লক্ষ্য করছি না। তো এখন এই জিনিসগুলো পূর্ণ মূল্যায়নের সুযোগ আছে, এখনো পর্যন্ত যে না এটা হবে না। আর রাজনৈতিক দল তো গঠন হতেই পারে, তরুণরা করতে পারে, কিন্তু ছাত্রদেরকে আমরা যদি ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ আমি এখনো পর্যন্ত ইউনিভার্সিটি আসি নাই, কলেজ লেভেলে আসি, ইউনিভার্সিটি বেরোই নাই, এখনই আমি ক্ষমতার প্রদীপে চলে আসছে, হ্যাঁ কয়েকজন আসছে, এটা আমার কাছে মনে হচ্ছে স্বাভাবিক ঘটনা না। এই অস্বাভাবিক ঘটনাটাকে এখন স্বাভাবিক পরিস্থিতিতে দাঁড় করানোর কথা যারা ভাবছেন, আমার বিবেচনায় একটু ভুল হয়ে যাচ্ছে, ওই জায়গাটা ঠিক করা দরকার। আর 2000 সামনের দিনগুলোতে যদি আমরা সঠিক রাজনৈতিক ধারণা বা সঠিক জিনিসটা নির্ধারণ করতে যদি ব্যর্থ হই, সেই সঠিক জিনিসটা আমার বিবেচনায় দেশকে একটি নির্বাচিত সরকারের ব্যবস্থাপনায় নিয়ে যাওয়ার জন্যে এটি মুখ্য। এর জন্যে যে আশেপাশে যে আপনার কি সংস্কার বা অন্যান্য প্রসঙ্গগুলো আসবে, সেগুলোকে এই মূল ধারণাকে পরিপুষ্ট করার জন্যই কিন্তু আসবে। অর্থাৎ আমি সংস্কারটাকে রাজনৈতিক বিবেচনায় আনছি না, কালক্ষেপণের বিবেচনায় যে মনে করি, তাহলে ক্ষতি হয়ে যাবে। সেই জন্যই যত তাড়াতাড়ি আমরা এইসব বিষয় নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারবো, এক জায়গায় দাঁড়াতে পারবো, যেভাবে দাঁড়িয়ে একটি ফ্যাসিস্ট সরকারকে, স্বৈরাচারী সরকারকে বিদায় করেছে, ওই জায়গা থেকে ভাবনাটা এনে আমাকে আগামী দিনে সামনে এগোতে হবে, এছাড়া কোনো দ্বিতীয় পথ নাই। আপনি কিছু যোগ করবেন না?
দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হতে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার শামসুজ্জামান দুদু এবং মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নিয়ে। দর্শক, পরিস্থিতি এমন, আমার অতিথিরা বলছিলেন যে জনগণের আসলে ঘরে বসে থাকবার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে, রাজনীতি নিয়ে অনিশ্চয়তা আছে, অর্থনীতি নিয়ে, সব জায়গায়। এবং সবচাইতে বড় অস্বস্তি জনজীবনে যেটা সাধারণ মানুষ প্রত্যেকে স্পর্শ করছে সেটা হচ্ছে দ্রব্যমূল্য এবং অন্যটি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। নির্বাচন না সংস্কারই বিতর্ককে ওনারা কোনোভাবেই গ্রহণ করতে রাজি নন। সংস্কারও দরকার, নির্বাচনও দরকার, তবে নির্বাচন ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া সংস্কারটা যে সাস্টেইনেবল বা টেকসই হবে না সেটা ওনারা স্মরণ করে দিয়েছেন। একই সঙ্গে এটাও স্মরণ করিয়ে দিয়েছেন যে সংস্কার নানাভাবে হতে পারে, সংস্কারের মধ্য দিয়ে অগ্রযাত্রা অব্যাহত থাকতে পারে এবং সংস্কারের মধ্য দিয়ে এক ধরনের পশ্চাৎপদ যাত্রাও কিন্তু হতে পারে। কাজে সেটা মাথায় রাখতে হবে। এবং সব মিলিয়ে ওনারা যেটা বলবার চেষ্টা করছেন যে নির্বাচনটা খুবই জরুরি এবং নির্বাচিত সরকারই সব সমস্যা সমাধান করে ফেলবে, খুব ভালো একটা সরকার হবে, তেমনটা নাও হতে পারে। কিন্তু নির্বাচন ছাড়া আসলে গণতন্ত্র উত্তরণের আর কোনো বিকল্প পন্থা এখন পর্যন্ত নেই। কাজেই যত দ্রুত সম্ভব একটা ভালো নির্বাচন আয়োজনই হচ্ছে প্রধান লক্ষ্য হওয়া উচিত, বিশেষ করে এই সরকারের। এবং ইতিমধ্যেই তাদের নিরপেক্ষতা যেহেতু প্রশ্নবিদ্ধ, সেই নিরপেক্ষতা প্রমাণের দায়িত্বটাও আসলে তাদেরকেই নিতে হবে। এখন পর্যন্ত পূর্ণ আস্থা আমার দুই অতিথি টেবিলের দু প্রান্ত থেকে ওনাদের উপর থেকে তুলে নেননি, কিন্তু তারা তাদের সতর্ক বার্তাটা উচ্চারণ করেছেন যে সরকারের জন্য আসলে করণীয় কি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।